নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। যোগ ও ধ্যানের অনুষ্ঠানের মাধ্যমে 21শে জুন অর্থাৎ আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন জলপাইগুড়ির বিভিন্ন যোগা সেন্টারগুলিতে। দিনবাজারের ফুটপাত দখল মুক্তের জেরে পরিবার নিয়ে সমস্যায় হকার্সরা। শুক্রবার এই নিয়ে তাদের বিভিন্ন দাবি সম্মিলিত ডেপুটেশন প্রদান পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে। আজ 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। আর এই যোগা দিবস উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন সেন্টারগুলিতে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো। এদিন আন্তর্জাতিক যোগ দিবসে সকাল থেকে জলপাইগুড়িতে শুরু হয়ে গেল যোগ ও ধ্যানের অনুষ্ঠান। বহু মানুষ এদিন এই অনুষ্ঠানে যোগ দেয়। জীবনে যোগ ও ধ্যানের দ্বারা কিভাবে সুস্থ এবং সুন্দর করে তোলা যায় সেই বার্তাই দিলেন এই প্রতিষ্ঠানের তরফ থেকে। শরীর ও মনকে সুস্থ রাখতে আমাদের প্রত্যেকেরই শরীর চর্চার পাশাপাশি মেডিটেশন করা প্রয়োজন, এমনটাই দাবি করে বিভিন্ন যোগা সেন্টারগুলোর কর্মকর্তারা। তিস্তায় লাল সতর্কতা। চলতি মৌসুমে এই প্রথম তিস্তায় লাল সতর্কতা। জলস্তর বৃদ্ধি পাওয়ায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে এই খবর জানা গেছে। জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শুক্রবার সকাল 6টায় জল ছাড়ার পরিমাণ 1497.63 কিউমেক। তিস্তা সহ অন্যান্য নদীর জল বাড়ছে। NH 31 নম্বর জলঢাকা নদীতে হলুদ সতর্কতা। তবে আজ সকাল থেকে জলপাইগুড়ি আকাশ ঝলমলে। বেশ কয়েকদিন পর সূর্যের দেখা মিলেছে। দুপুরের পরে নদীগুলোতে জলের পরিমাণ অনেকটাই কমতে শুরু করেছিল। দিন কয়েক আগেই পুলিশের পক্ষ থেকে জলপাইগুড়ি দিনবাজার এলাকার ফুটপাত এলাকা দখল মুক্ত করা হয়। এর জেরে পরিবার নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স এবং হকার্স ইউনিয়নের সদস্যরা। বকেয়া বিভিন্ন দাবিতে শুক্রবার ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভার মেইন গেটের বাইরে সাময়িক বিক্ষোভ দেখানো হয়। পরে তাদের দাবি সম্মিলিত ডেপুটেশন পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে তুলে দেন ইউনিয়নের সদস্যরা। এদিন উপস্থিত ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও। দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও জলপাইগুড়ি শহরে হকারদের সমস্যা সমাধান করা হয়নি বলে অভিযোগ। উল্টে গত সপ্তাহে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অমানবিকভাবে হকার উচ্ছেদ করা হয় বলে ইউনিয়নের দাবি। যারা রাস্তায় বসে জীবিকা নির্বাহ করেন তাদের পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান তারা। পাশাপাশি এদিনের ডেপুটেশনে দাবি করা হয়েছে 2024 সালের শারদ উৎসবের প্রাক্কালে হকারদের বকেয়া 2000 টাকা অনুদান প্রদান করতে হবে। পুরসভা এবং ব্যাংকের জটিলতা কাটিয়ে সমস্ত হকাররা যাতে সহজে ঋণ পান তার ব্যবস্থা করতে হবে। 2014 সালের দেশের আইন ও 2018 সালের রাজ্য সরকারের আইন অনুযায়ী হকারদের পরিচয়পত্র প্রদান করা, টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন এবং পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য এবং অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা পৌরসভার গেটে এসেছি, তার কারণ হলো আমরা সবাই হকার, যারা গরিব মানুষ, আমরা খেটে খাই, রাস্তার ধারে দোকান পসরে বসে করে খাই, কারণ আমাদের কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই। পৌরসভায় 1 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটি হকারকে পরিচয়পত্র দেওয়া হবে, তাদেরকে কর্মসংস্থানের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে। তার এখনও সেই ঢবের শ্রুতি রয়ে আছে, কোনো কিছু করে নাই। বরঞ্চ আমাদেরকে আরও উচ্ছেদ করার উৎপাত তারা হয়ে উঠেছে এবং অনেক হকারের মাল বাজেয়াপ্ত করেছে, তাদেরকে উঠিয়ে দিয়েছে। আবার অনেকে লোন দিয়েছে, কিন্তু সেই লোনের টাকা তারা কী করে শোধ করবে? এমতো অবস্থায় সবাই তো এখনও ভয়ে অনেকে 10-12 দিন হলো কোনো দোকান খুলতে পারে নাই। তাদের পরিবার আছে, তারা কি খাওয়াবে, কি করবে, কোথায় যাবে? এই সমস্যায় আমাদের মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা সবাই এখানে জমায়েত হয়েছি যে আমরা চাচ্ছি যে আমরা যেখানে দোকান করি সেইভাবেই দোকান করব। আমরা কোনো রাস্তা ব্লক করব না। আমরা দরকার পড়লে আরও চাপিয়ে নিব। আমরা ড্রেনের উপরে আছি, দরকার পড়লে আরও চাপিয়ে দোকান করব, কিন্তু কোনো হকারকে মানে উচ্ছেদ করা যাবে না। কিছুদিন আগে যে পুলিশের পক্ষ থেকে অভিযান হলো, সেটার বিষয়ে কি আপনাদের বক্তব্য? হ্যাঁ, কিছুদিন আগে পুলিশের যে দিনবাজারে যে মালগুলো তুলে নেওয়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে বিনা নোটিশে, কোনো নোটিশ কিন্তু দেওয়া হয় নাই। এটা কোনো জায়গায় নেই।
বড় বড় শহর কলকাতা যে আগে তো কোনো শহরে বলেন। অ্যানাউন্স হয়েছিল কয়েকদিন, না, অ্যানাউন্স তো করা হয় নাই। মাইকে অ্যানাউন্স করেছিল। যাই হোক, আমি আমার নাম কৃষ্ণ কুমার মাহন্ত। কি দায়িত্ব আছে? না, আমি জলপাইগুড়ি ডিবিসি রোডের লোহার দোকান ছোট্ট একটা করি। বিক্ষোভ যে কারণে, সেটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের হকাররা তাদের পেটে লাথি মারা হয়েছে। এর আগেও 1 বছর আগে তাদেরকে উচ্ছেদের চেষ্টা হয়েছিল। তারপরে জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন বসে নিয়ে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে যেখানে আছে সেখানেই বসবে, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু ঠিক হবে, প্রত্যেককে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, টাউন ভেন্ডিং কমিটি গঠিত হবে। যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের আইন এবং রাজ্যের আইনে পরিষ্কার বলা হচ্ছে জলপাইগুড়ি কেন, ভারতবর্ষের সমস্ত শহরে হকাররা আছে, তারা তাদের জীবিকা নির্বাহ করছে। ফলে এদের পেটে লাথি পড়েছে। এরা আজকে 10 দিন ধরে দোকান করতে পারছে না, বসতে পারছে না। যারা ছোটোখাটো দোকান নিয়ে বসছে তারা ভয়ে থাকছে কি ব্যবসা করবে। ফলে পরিবার নিয়ে তারা আজকে রাস্তায় বসেছে। ফলে এদেরকে রক্ষা করার দায়িত্ব জলপাইগুড়ি পৌরসভার আছে, প্রশাসনের আছে, এবং আইন অনুযায়ী জলপাইগুড়ি শহরে হকাররা তারা হকারি করবেন, এটাই বাস্তব। এটা এবং হচ্ছে তাদের সঙ্গে আমাদের যা কথা হয়েছে যে তারাও যানজট সমস্যা যেটা হয় বা যে রাস্তাঘাট মানুষের চলাফেরা সেটা তারা দেখবেন, তারা একটু পিছিয়ে গিয়ে বসবেন। কিন্তু যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। তারা যেখানে আছে সেখানেই তাদেরকে ব্যবসা করতে দিতে হবে। এই দাবি নিয়েই মূলত আজকে আমরা পৌরসভায় এসেছি। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, রাস্তাকে খোলা রাখতে হবে, হকার্স কর্নার কি করে করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাই আগামী বৃহস্পতিবার পুরসভা, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন হকার্স ইউনিয়নকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। যে হকার্স অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন ছিল। অ্যাজ এ ভাইস চেয়ারম্যান আমি ডেপুটেশনটা গ্রহণ করলাম। আইসি কোতোয়ালি নিজে উপস্থিত ছিলেন আজকে। দেখুন, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে জলপাইগুড়িতে একটা ট্রাফিক যে সিস্টেমটা দিনবাজারের দিকে দেখবেন, বা ডিবিসি রোড বলুন বা আপনি মার্চেন্ট রোড বলুন, এটা কিন্তু একটা প্রচণ্ডভাবে বিঘ্ন হচ্ছিল। তার কারণ হচ্ছে বহু হকার তারা কিন্তু তাদের যে প্লেস যেখানে বসে তারা দোকান করতেন তার থেকে এগিয়ে এসে রাস্তাটাকে এনক্রোচ করছিলেন, এবং তার ফলে এটার জন্য পুলিশ 2বার মাইকিং করে এবং পৌরসভার তরফ থেকে 1বার মাইকিং করা হয়। তারপরে কিন্তু এটা হয় যে এই রাস্তা এনক্রোচমেন্ট করা যাবে না বলে একটা মানে ড্রাইভ দেওয়া হয়। কিন্তু আজকে ওদের সাথে মিটিং হল। আগামী বৃহস্পতিবার আমরা পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন যে হকার্স ইউনিয়ন আছে তাদের সাথে আমরা বৈঠক করব, এবং বৈঠক করে রাস্তাকে খোলা রাখতে হবে, হকার্স কর্নার কী করে করা যায় তার একটা চিন্তাভাবনা আমাদের তৈরি করতে হবে, এবং টাউন ভেন্ডিং কমিটি যেটা রয়েছে সেটাকেও একটু পুনর্গঠন করব করে প্রকৃত 2-1জন এমন আছে 2-1জন আছেন যারা আগে হকার ছিলেন, এখন হয়তো ব্যবসা করেন না, এটা আগে থেকে কমিটি আছে, সেখানে আমরা 2-1জনকে ইনক্লুশন করব। এবং আলটিমেটলি জলপাইগুড়ি শহরটা যাতে সুন্দর থাকে, এই অতিরিক্ত টোটোর চাপ এর হাত থেকে ওই শহরকে মুক্তি দিতে হবে। আর রাস্তা এনক্রোচ করে হকার আর আরেক ধরনের দোকানদার যারা রয়েছেন, যারা নিজের দোকান আছে আবার রাস্তাতেও ডালা বসাচ্ছেন, এগুলোকেও আমাদের বন্ধ করতে হবে। এইসব ব্যাপারে আগামী বৃহস্পতিবার থেকে আমরা মিটিং করব, এবং তারপরে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করব। প্রাক্তনীদের নতুন ফ্যান উপহার বিদ্যালয় কর্তৃপক্ষকে। ফণীন্দ্রদেব বিদ্যালয়ের 89 জন প্রাক্তনীরা এগিয়ে আসলো সামাজিক কাজে। তাদের নিজস্ব বিদ্যালয় অর্থাৎ ফণীন্দ্রদেব বিদ্যালয়কে আজ 6টি সিলিং ফ্যান তুলে দিল তারা। আর এই গরমে এই ধরনের নতুন 6টি সিলিং ফ্যান পেয়ে খুশি প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তনী কিংসুক ঘোষ বলেন, বিদ্যালয়ের লাইব্রেরিতে এই ধরনের ফ্যান দরকার ছিল। এ খবর শুনে আমরা আজকে 6টি ফ্যান তুলে দিলাম, আগামীতেও বিদ্যালয়ের পাশে থাকবো আমরা। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, 6টি ফ্যান পেয়ে দারুণ উপকৃত হব আমরা। আপনাদের প্রাক্তন ছাত্র তারা কতগুলো ফ্যান উপহার দিল, কেমন? এটা খুবই আনন্দের ব্যাপার যে কি আমাদের সঙ্গে তারা এখনও স্কুলের সঙ্গে একত্রতা অনুভব করে যে এই যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এটা স্কুলের পক্ষে, স্টুডেন্টদের পক্ষে বড় প্রাপ্তি আমি মনে করি। এটা কতটা কাজে লাগবে এই গরম এখন? নো ডাউট এটা ভালো কাজ দেবে, কেননা ছেলেদের তো সব কী বলে এগুলো আমরা তুলে উঠতে পারি না, অনেক সময় কিছু ঘাটতি থেকে যায়। এইভাবে প্রাক্তন স্টুডেন্টরা যদি স্কুলের পাশে এসে দাঁড়ায় তাহলে অবশ্যই আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। আজকে আমরা এফডিআই স্কুলের 89-এর মাধ্যমিক আমরা কিছুদিন আগে জেলা স্কুল এবং এফডিআই আমরা 89 আমরা একসঙ্গে একটা মৈত্রী খেলার আয়োজন করেছিলাম, যে দুটো স্কুল একসঙ্গে যারা আমরা পঞ্চায়েত ঊর্ধ্ব যারা হয়ে গেছি। তা আমাদের সেই খেলাটা করার পরে আমরা একটা ফান্ডিং করেছিলাম। তা আমরা আমাদের
প্রথম থেকে ইচ্ছা ছিল স্কুলের জন্য কিছু করবো, যেহেতু সবাই আমরা এফডিআই এর জন্য একটা গর্ব অনুভব করি, তাই স্কুলের একটা লাইব্রেরি হয়েছে, সেখানে কিছু ফ্যানের দরকার। এই স্কুলেরই আমাদের প্রাক্তন ছাত্র বর্তমানে স্কুলের শিক্ষক উদ্দালক ভট্টাচার্য উনি আমাদের জানায়, এবং আমরা সমস্ত ছাত্ররা মিলে সিদ্ধান্ত নিই যে এই লাইব্রেরির যে ফ্যানটা দরকার সেটা আমরা স্কুলের হাতে তুলে দেবো, এবং ভবিষ্যতে আমরা স্কুলের যে কোনো রকম উন্নয়নমূলক কাজে আমরা মাধ্যমিক 89 মাধ্যমিকে যারা আমরা চেষ্টা করবো স্কুলের পাশে। আজকে কতগুলো কি দিলে? আজকে আমরা ইতিমধ্যে 6টি ফ্যান দরকার, সেই 6টি ফ্যানই আমরা তুলে দিলাম। দেশ জুড়ে সচেতনতা বৃদ্ধি করতে শিল্প সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। শুক্রবার শহরের একটি সভা কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সচেতনতা বৃদ্ধি করতে এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানান গয়না কেনার সময় এবং এখন গ্রাহক নিজেই আমাদের অ্যাপসের মাধ্যমে গয়নার সঠিক মান দ্রুত যাচাই করে নিতে পারবেন, এবং এদের মাধ্যমে আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে কোয়ালিটিকে সাথে নিয়ে তাদের এগিয়ে যেতে হবে। তারা যাই প্রোডাক্ট বানান না কেন, কোয়ালিটিটাকে গুরুত্ব দিয়ে মেনটেন করতে হবে, কারণ কাস্টমাররা তবেই ভালো জিনিসটা পাবে, সেটাই মূল উদ্দেশ্য। মূলত কিসের জোর দেওয়া হয়েছে আমাদের বিআইএস কেয়ার আছে, বিআইএস কেয়ার আপনি আনন্দ বলবে, এটা লোককে জানানো। আমরা কনজিউমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি প্রচুর, আমরা স্কুলে স্কুলে স্ট্যান্ডার্ড ক্লাব করছি। এখানে আমাদের এই 5টা ডিস্ট্রিক্টে 80টার উপর স্ট্যান্ডার্ড ক্লাব আছে। ডিস্ট্রিক্ট লেভেলে সেন্সিটাইজেশন প্রোগ্রাম রয়েছে ডিএম এর উপস্থিতিতে, সমস্ত ডিস্ট্রিক্ট লেভেল অফিসারদের নিয়ে। বললাম কোয়ালিটি এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সেগুলো যেন ঠিকমতো মেনটেন করা হয়। যারা এখানে এসছেন, আপনার ইন্ডাস্ট্রির যারা এসছেন, তারা সবাই আইএসআই মার্কযুক্ত জিনিস তৈরি করে। আচ্ছা, না ওনাদের কি প্রত্যেকেরই ধরুন আইএসআই বা আইএসও 9000 এগুলো সবই রয়েছে, তাদের হলমার্ক প্রত্যেকেরই রয়েছে? তাদেরকে আমরা আপডেট করছি। আচ্ছা, যে আরো ভালোভাবে কি করে করা যায়, নতুন নতুন নিয়ম কানুনগুলোকে কিভাবে কমপ্লায়েন্সটা এনশিওর করা। আপনাদের নজরে আলোচনা করতে এসে সেই জন্য তারা তো বলবে, এক দুটো সমস্যা বলবে তো, তারা আলোচনা তো সবই শুরু হলো। আর কারা কারা রয়েছেন এখানে, যারা রয়েছে কি কি ব্যবসার সাথে যুক্ত কিংবা কি ধরনের? এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, যেমন সিমেন্ট আছে, পাইপ আছে, স্টিল পাইপ আছে, পেপার ব্লক আছে, সিলিন্ডার আছে। খাদ্য সামগ্রী? হ্যাঁ, খাদ্য সামগ্রী কিছু, মানে খাবার কোনো কিছু? খাবারের প্রোগ্রাম আমরা কালকে করেছিলাম শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা, আজকেরটা খাবারের না, আজকে প্রোডাক্টের। আপনার নাম? আমার নাম দীপেন্দু চক্রবর্তী, ডেপুটি ডাইরেক্টর জেনারেল স্ট্যাটিস্টিক্স। বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি পিএইচই দপ্তরের স্মারকলিপি প্রদান উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের। শুক্রবার ক্লাব রোডের পিএইচই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরীকে স্মারকলিপি তুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি পাম্প করার জন্য বানারহাট মেটেলি এলাকায় জমি নেওয়া হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে ওই পাম্প হাউসে পাম্প ও ভালভ অপারেটর হিসেবে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। কেউ 2 বছর, আবার কেউ 3, অথবা কেউ আগের জমি দিয়েছিল, কাজ করা হবে এই শর্তে। এনবিসির অধীন বিভিন্ন পানীয় জল প্রকল্পে জেজেএম আওতাভুক্ত কর্মরত ভালভ অপারেটরদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে না, তাই এদের সমন্বয় রেখে কাজ করার দাবি তোলা হয়। পিএইচই দপ্তরে চুক্তি খেলাপ ঠিকাদারদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ ও চুক্তিভিত্তিক কর্মীদের পিএফ ও ইপিই সহ নিয়ম মেনে বেতন প্রদান করার দাবি তোলা হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত গুপ্ত। ডিমোশন দিলাম, আমাদের এক্সিকিউটিভ সাহেব দাবিগুলো সহানুভূতির সাথে সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমাদের মূল দাবি অবিলম্বে বর্ধিত হারে 443 টাকা যে বেতন বেড়েছে, বর্তমানে আমরা 404 টাকা করে পাচ্ছি, এবং 443 টাকা বেড়েছে, কিন্তু এখনও আমরা ওই বেতন থেকে বঞ্চিত হয়ে আছি। এবং পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ অন্যান্য জেলায় চালু হয়ে থাকলেও জলপাইগুড়ি পিএইচই সিভিলের আন্ডারে যারা ভালভ অপারেটর আছে তারা প্রভিডেন্ট ফান্ড ইপিএফ থেকে বঞ্চিত হয়ে আছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় যারা জমি দান করেছে, সে চা বাগানের ক্ষেত্রে হোক বা জোতল্যান্ডের ক্ষেত্রে হোক, প্রকৃত যারা জমি দান করেছে তাদেরকে কাজ না দিয়ে বাইরের লোককে, বহিরাগত লোককে দিয়ে তারা কাজ করানোর চেষ্টা করছে, তাদের স্থানীয় জনপ্রতিনিধি। এবং সেটা পিএইচই আধিকারিককে বলা হয়েছে যে যারা প্রকৃত জমি দান করেছে, যাদের সে চা বাগানের কোয়ার্টারের জায়গা হোক, যারা দীর্ঘদিন যাবৎ ওখানে বসবাস করছে তার পরিবারের লোককে যেন ওখানে নিয়োগ করা হয়। সেই বানারহাটের
মোগলকাটা চা বাগান হোক, মেটেলি হোক, নাগরাকাটা হোক বা জলপাইগুড়ি মালবাজার হোক, যে কোনো জায়গায় হোক, প্রকৃত যারা জমি দান করেছে তার পরিবারের লোককে অবিলম্বে এখানে নিয়োগ করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সমকাজে সমবেতনের দাবিটা দীর্ঘদিন আমাদের সংগঠন থেকে চালিয়ে আসছি। ইউটিইউসি থেকে, ইউটিইউসির অন্তর্গত আমাদের উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন, আমরা এই বিষয়ে ধারাবাহিকভাবে দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায়কে আমরা দাবি জানিয়েছি সমকাজে সমবেতন দেওয়ার ব্যাপারে, এবং আমাদের যে দীর্ঘদিন যাবৎ যারা কাজ করছি তাদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা যাতে দেওয়া হয় তার ব্যবস্থা করতে, এবং এই সমস্যা অতি দ্রুত সুষ্ঠু সমাধান না হলে আগামী দিনে পানীয় জল সরবরাহ ক্ষেত্রে জোরদার আন্দোলন আমরা তৈরি করব, এবং সে সময় পানীয় জলে ব্যাঘাত সৃষ্টি যদি হয় সেক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। সোনালী রোদের দেখা মিলতেই উৎসাহিত জীবকুল। বেশ কয়েকদিন থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়ি জেলায়ও বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি। ফলে আজ সকাল থেকেই উত্তরে রোদ উঠতেই সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও কাজের এনার্জি এসেছে। শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ির আকাশ ছিল একদম পরিষ্কার, রোদ ঝলমলে পরিবেশ দেখা গিয়েছিল। ফলে প্রত্যেক মানুষের দৈনন্দিন কাজ যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়, তেমনি রাস্তাঘাটেও রোদের ঝলমলেতে অনেক মানুষকে দেখা গিয়েছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ তীব্র হয়। ভালোই লাগছে। কাজে কত এনার্জি পাচ্ছেন? হ্যাঁ, কাজে কত এনার্জি পাচ্ছেন? কাজে এখন কাপড় চুপড় শুকাইতে পারলেই বাস আনন্দ। তো টমেটো দাও। পুরা মানে রোদ উঠলেই মনের, এতদিন বৃষ্টি ছিল তো খারাপ লাগতো, মানে সমস্ত গন্ধ হয়ে গেছে ঘরে। এখন বৃষ্টি রোদ উঠলো, একটু সব শুকাবে, একদম মানে ফ্রেশ লাগতেছে। লেখিকা অরুন্ধতী রয় এবং শেখ শওকত হোসেনের ওপরে ইউএপিএ প্রত্যাহারের দাবিতে সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে সিপিআইএমএল লিবারেশন জলপাইগুড়ি শহর লোকাল কমিটির পক্ষ থেকে কর্মী ও নেতৃত্বরা ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন। ইউএপিএ সহ দমনমূলক সমস্ত আইন বাতিল, সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি, নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার দাবি তোলা হয়েছে এদিনের কর্মসূচি থেকে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ভাস্কর দত্ত, জেলা কমিটির সদস্য শ্যামল ভৌমিক, সুভাষ দত্ত, প্রদীপ গোস্বামী, রেবা দাস প্রমুখ। নরেন্দ্র মোদী আজ পুনরায় ভারতবর্ষের ক্ষমতায় এসছে, কিন্তু পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে ভারতবর্ষের জনগণ এই রায় প্রকাশ করেছে। তারা নরেন্দ্র মোদীকে আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে চায় না। কিন্তু নরেন্দ্র মোদী অনেক অন্য ছোট উপদলের সাথে জোট করে সে পুনরায় প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু তার যে চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয়নি। সে যে সেই নরেন্দ্র মোদী আছে, সেই স্বেচ্ছাচারী, সেই স্বৈরাচারী এবং সেই দেশবিরোধী নীতি নেওয়ার যে নরেন্দ্র মোদী আজও রয়ে গেছেন, সেটা তিনি প্রমাণ দিলেন। দিল্লির উপরাজ্যপাল সাক্সেনাকে দিয়ে নতুন করে একটা আদেশনামা জারি করে অরুন্ধতী রায় এবং শেখ শওকত হোসেনের উপরে তারা
ইউরোপীয় আইন জারি করেছেন, যে আইন এমন একটা আইন যেই আইনে কোনো রকম বিচার পাওয়া যায় না, বিনা বিচারে আজীবন কারাবাস করতে হয় এবং তাদের জন্য আইনি কোনো সহায়তা পাওয়া যায় না। আজকে কি করলেন আপনারা? আমরা এই কদমতলায় দাঁড়িয়ে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। এটা আমাদের সর্বভারতীয় একটা কর্মসূচি। এই কর্মসূচি আমরা জলপাইগুড়িতে পালন করছি। আমরা মূলত যেটা চাচ্ছি যে জলপাইগুড়ির গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ তারা আকৃষ্ট হন এবং তারা এই বিষয়ে একটা প্রতিবাদ তুলে তুলুন। কারণ আমরা জানি একমাত্র গণ আন্দোলন, গণপ্রতিরোধ ছাড়া এই নরেন্দ্র মোদীকে নিরস্ত করা যাবে না এবং এই ধরনের কালা কানুনগুলোর থেকে রেহাই পাওয়া যাবে না। আপনার নাম পরিচয় দিতে বলেন। সুভাষ দত্ত, জেলা কমিটি। বর্ষা শুরু থেকে সবজি বাজারে আগুন লেগেছে। সবজি কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। বর্ষা শুরু হয়েছে আর তাই এখন সবজির বাজারে আগুন। দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রকমারি সবজি। যে সমস্ত সবজিগুলো কয়েকদিন আগেই দাম 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে সে সমস্ত সবজিগুলো বর্ষাকালের জন্য দাম বেড়ে 40 থেকে 45 টাকা হয়েছে। আলুর কিলো হয়েছে 30 থেকে 35 টাকা। ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটে কিছুটা হলেও টান পড়েছে সবজির বাজারে করতে এসে বাজার। জলপাইগুড়ি শহরের এক সবজি ক্রেতা বলেন, কয়েকদিন আগে সবজি কিছুটা সস্তা ছিল, কিন্তু এখন সবজির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। লঙ্কা, পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের সবজির দাম আগুন। যদিও বিক্রেতাদের বক্তব্য, কয়েকদিন লাগাতার বৃষ্টির জন্য এখন সবজির দাম একটু বেশি রয়েছে, কিন্তু বৃষ্টি কমে গেলে সবজির দামে কিছুটা পতন হবে। তবে বর্ষাকালে সবজির দাম ঊর্ধ্বমুখী হবে সেটা সকলেরই জানা। তাই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই সময়ে সবজি কিনতে। টান পড়েছে তাদের পকেটে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারা সবজি বাজারের দিকে নজর রাখছে। এখন বর্ষাকালীন যে সমস্ত সবজি পাওয়া যাচ্ছে, কি কি দাম দেখছেন? কেমন দাম? তো অনেক বেশি, অনেক বেশি দাম। বর্ষাকালের সবজি তো অনেক দাম। মানে রিসেন্ট কি বেড়ে গেল? রিসেন্ট তো বেড়েছি, রিসেন্ট তো বেড়েছি। কি নিলেন আপনি? আমি নিলাম গাজর, টমেটো। গাজর কত করে দিল? গাজর 80 টাকা কিলো, টমেটো 80 টাকা কিলো। টমেটো কত করে? 40 টাকা কিলো। 1 কিলো দিয়েছে 520 টাকা। মানে কিছুটা হলে তো দামের অনেক ডিফারেন্স। মটরশুঁটি কত করে? খুব চড়া বাজার, সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সবজির দাম কেমন দেখছেন? সবজির দাম খুবই ঊর্ধ্বমুখী। পটল ডবল হয়ে গেছে, 50 টাকা কিলো পটল। ফুলকপি 60 টাকা কিলো। আলু কেজি 35 টাকা কিলো, ভালো আলুটা। পেঁয়াজ 50 টাকা। পকেটে টান পড়ছে? হ্যাঁ, অবশ্যই। সব সবজির দাম বাড়বে এখন। বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে, মাল হচ্ছে না, বৃষ্টির মধ্যে হচ্ছে না। কি কি সবজির কি দাম আছে? সব সবজির দাম বেশি। পটল 40 টাকা, কয় 40 টাকা, মূলা হলে 60 টাকা, বেগুন 60 টাকা, কলা 60 টাকা, আলু হলে তো 30 টাকা, চাপাডাঙ্গা আর বুড়া হলে 40 টাকা। দাম কি বেড়ে গেছে না আরো বাড়বে? আর আলুটা বাড়বে, আলুটা বাড়বে। অন্যান্য সবজি সবজি এই লেভেলে থাকবে আর কি, লিমিট হইতে পারে, এই লেভেলে থাকবে সবজির দাম। বাড়তে পারে, বেশি দাম কমলে আর বাড়বে। মহকুমা শাসক তো এসডিও এসেছিলেন দর দেখতে। এই 2 মাস দাম থাকেই, 2 মাস থাকেই দাম। কেউ অতিরিক্ত দাম নিচ্ছে মনে হয়? না না, যেটা যেটা নিজে ওইটা নিচ্ছে, বলো বিক্রি কি কমেছে এর ফলে? কিছুটা হলে সবজি বিক্রি কমছে? কমবে, রোদে উঠলে কমবে, রোদে উঠলে কমে যাবে, যদি আমদানি হলে আবার কমে যাবে। মুরগি সাবার করতে এসে ধরা পড়ল একটি অজগর। ঘটনাটি ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসার ডিজি পাড়া এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়ি থেকে শুক্রবার সকালে প্রায় 7 ফিটের এই অজগর সাপটি উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন ভোরে লুৎফর রহমানের মুরগির ঘরে মুরগি খেতে ঢুকে পড়ে অজগরটি। এই সময় বাড়ির সদস্যরা মুরগির চেঁচামেচি শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি অজগর সাপ মুরগির ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। এরপরেই আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী যুবক দিবস রায়কে। দিবস শেষে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। সুস্থ থাকায় এই দিনেই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে দিবস জানায়। উল্লেখ্য, এলাকাটির পাশেই রয়েছে ডাঙ্গি ডিভিশন চা বাগান। ওই চা বাগান থেকেই অজগরটি চলে আসতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।
বেশিরভাগ কুয়োতেই ভাসছে তেল, সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। শুক্রবার মাল ব্লকে 3টি কুয়োর জল ট্যাঙ্কার ভর্তি করে নিয়ে গেল অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ। বহুদিন যাবৎ মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী এলাকায় কুয়োর মধ্যে ভাসছে তেল, যার ফলে কুয়োর জল পান করা এখন অসম্ভব। ঘটনায় বিপাকে পড়েছে পরিবারগুলো। বস্তুত অসমের ডিগবয় থেকে বারাউনি পর্যন্ত মাটির নিচ দিয়ে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার পথে ওদলাবাড়ি বিধানপল্লীতে একটি রিপিটার স্টেশন রয়েছে। ওদলাবাড়ি ইন্ডিয়া লিমিটেড নামে এই তেল কোম্পানির। মূলত সমস্যা ওই রিপিটার স্টেশনের আশেপাশে কয়েকটি বাড়িতেই দেখা গিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি সম্ভবত মাটির নিচে পাইপলাইনে কোথাও লিক রয়েছে, যে কারণে একেবারে ক্রুড অয়েল মাটির নিচ দিয়ে এসে কুয়োর জলে মিশে যাচ্ছে। গত বেশ কিছুদিন ধরেই এই সমস্যা চলছে। অনেকেই এক প্রকার বাধ্য হয়ে নতুন করে বোরিং করে জল তুলে ব্যবহার করছেন, কিন্তু তাতেও সমস্যা মেটেনি। বোরিং এর জলেও ইদানিং তেলের গন্ধ পাওয়া যাচ্ছে বলে দাবি স্থানীয়দের। এভাবে মাটির নিচ দিয়ে অপরিশোধিত তেল বেরিয়ে চুইয়ে পড়ার ঘটনায় ঘনবসতিপূর্ণ বিধানপল্লী এলাকায় যে কোনো মুহূর্তে বড় মাপের বিপদ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। অবিলম্বে সংশ্লিষ্ট তেল কোম্পানির তরফে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন তারা। অবশেষে শুক্রবার অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্মীরা এসে জল পরীক্ষা করেন এবং শেষে এলাকার 3-4টি কুয়োর জল মেশিনের সাহায্যে ট্যাঙ্কারে ভর্তি করে নিয়ে যায়। ট্যাঙ্কার ভর্তি কুয়োর জল পরীক্ষার পাশাপাশি কুয়োর কোন জায়গা থেকে তেল বের হচ্ছে তাও পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কর্মীরা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কুয়োর মালিক শুভজিৎ ঘোষ বলেন, অয়েল ইন্ডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ কুয়োর সব জল নিয়ে যায়, তবে আমরা চাই স্থায়ী সমাধান। দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকায় বেশ কিছু কুয়োতে তেল দেখা দিচ্ছে, সেই জন্য এইসব কুয়োর জল ব্যবহার করা যাচ্ছে না। এখন দেখা যাক আর কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। না, ওনারা এসে, আমি যতদূর জানি ওনারা এইখানে যত আমাদের কুয়া আর আরও বাকি যে দুটো কুয়া, সেই কুয়োর থেকে জলটা নিয়ে যাবে। আর আমরা তো চাচ্ছি একটা স্থায়ী সমাধান, মানে কোথার থেকে এই লিকেজটা হচ্ছে। এখন জল নিয়ে গিয়ে ওরা কি দেখবে, আমাদেরকে কিছু বলেনি। ওরা দেখবে এখানে কোনো লিকেজ আছে কিনা, আমি যতটুকু জানি মানে কুয়োতেই দেখবে যে জলটা কোথার থেকে আসছে, এই তেলের লেয়ারটা। তুমি ট্যাঙ্কার নিয়ে এসছো? হ্যাঁ, ট্যাঙ্কার নিয়ে এসে ট্যাঙ্কারে আমাদের কুয়ো আরও পাশে আমাদের যে কুয়োগুলো অ্যাফেক্টেড হয়েছে সেখান থেকে ওরা জলটা নিয়ে যাবে। তো আমরা চাইছি যে স্থায়ী কোনো সমাধান হোক। তো দেখা যাক, ওনারাও এবার একটা স্টেপ নিয়েছে। জানি না কতদূর কী হবে, আদৌ আমরা সমাধান পাবো কিনা। নাম শুভজিৎ ঘোষ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিশেষ যোগা শিবিরের আয়োজন করা হলো। আজ চালসা গায়নাথ উচ্চ বিদ্যালয়ের মার্কোস একাডেমির এই শিবিরে দারুণ সাড়া পড়ে। এদিন একাডেমির ছাত্রছাত্রীদের যোগার নানান বিষয়ে ধারণা দেওয়া হয়, পাশাপাশি যোগাও করা হয়। ছাত্রছাত্রীদের নিয়মিত যোগা করার বার্তাও দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মার্কোস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর সরকার, চিফ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এক্স আর্মি রবীন শর্মা, একাডেমির প্রিন্সিপাল বিকাশ ওরাও, ভাইস প্রিন্সিপাল রতন রায়, অরিজিৎ রায় সহ অন্যান্যরা। মার্কোস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর সরকার বলেন, আজ একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো। চা বলয় সহ গোটা পশ্চিম ডুয়ার্সের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মার্কোস একাডেমি খোলা হয়েছে। মার্কোস একাডেমিতে আর্মস ফোর্সে যাওয়ার জন্য অভিজ্ঞ ট্রেনারদের দিয়ে কোচিং করানো হয় বলে তিনি জানান। নমস্কার, মার্কোস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মার্কোস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর
দীপ সরকার বলছি। আজকে জাতীয় যোগা দিবস, সেই উপলক্ষেই আজকে আমরা মার্কোস একাডেমির পক্ষ থেকে আজকে যোগা দিবস পালন করলাম। আমাদের এই মার্কোস একাডেমি আজকে 4 দিনে পা দিল। যে নতুন এই একাডেমির প্রত্যেকটা স্টুডেন্টদের ভবিষ্যৎ, যাতে যুবক যুবতীদের ভবিষ্যৎ আগামীতে ভালো করার জন্যই এই একাডেমি আমরা শুরু করেছি মেট্রিক ব্লকের চালসা স্কুল গ্রাউন্ডে। তো সকলেই আসুন। আর আপনাদের জানিয়ে রেখি যে এই মার্কোস একাডেমি ফিজিক্যাল ট্রেনিং যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন এক্স আর্মি গোর্খা রেজিমেন্ট থেকে মিস্টার রবিন শর্মা। প্রত্যেক দিন 7:30 থেকে আমাদের ট্রেনিং শুরু হয়। তো সকলেই যারা যারা ইচ্ছুক এই ট্রেনিং নেওয়ার জন্য তারা যোগাযোগ করুন মার্কোস একাডেমির সাথে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 2.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। যোগ ও ধ্যানের অনুষ্ঠানের মাধ্যমে 21শে জুন অর্থাৎ আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন জলপাইগুড়ির বিভিন্ন যোগা সেন্টারগুলিতে। দিনবাজারের ফুটপাত দখল মুক্তের জেরে পরিবার নিয়ে সমস্যায় হকার্সরা। শুক্রবার এই নিয়ে তাদের বিভিন্ন দাবি সম্মিলিত ডেপুটেশন প্রদান পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.